ফেসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিগত 17টি বৎসর যিনি আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে থেকে এই স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। এখন তিনি, আমি বলবো যে সারা বাংলাদেশে আইনজীবীদের অভিভাবক জনাব জয়নুল আবেদিন, মঞ্চে উপবিষ্ট বিএনপির মহাসচিব, এই জাতি গত 17টি বৎসর যার দিকে তাকিয়েছিলেন, যিনি জাতিকে গত 17টি বছর এই ফেসিবাদের যুগে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার আশ্বাস দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে রাজপথে সুসংগঠিত করে রেখেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত আদর্শের একজন সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট আজকের অনুষ্ঠানের উপস্থাপক, যিনি একজন তরুণ নেতৃত্ব, আমাদের আইনজীবী ফোরামের নেতৃত্ব দিয়ে সারা বাংলাদেশে আইনজীবী ফোরামকে তিনি সুসংগঠিত করেছেন, যিনি রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিজেকে সাহসী ভূমিকায় অবতীর্ণ করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই প্রিয় নেতা, আইনজীবী ফোরামের বিপ্লবী মহাসচিব, বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব ব্যারিস্টার কায়সার কামাল সহ আর এখানে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামে যিনি আমাদেরকে সবসময় পাশে থেকে সাহস জুগিয়েছেন, সরাসরি অংশগ্রহণ করেছেন এবং তেজদীপ্ত বক্তৃতা দিয়ে আমাদেরকে শুধু আইনজীবীদের কেন সারা দেশের মানুষকে উজ্জীবিত করেছিলেন সিনিয়র আইনজীবী জনাব সুব্রত চৌধুরী সহ উপস্থিত আইনজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে ছোট্ট একটি কথা বলবো। এই সুপ্রিম কোর্ট শুধু নয়, সারা বাংলাদেশে আইনজীবীদের যে ভূমিকা গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ছিল, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ ভবিষ্যতে ক্ষমতায় আসবে এবং আমাদেরকে সেটা স্মরণ রাখবে এবং আইনজীবীদেরকে সেভাবে মূল্যায়ন করবে, সেটা আমি প্রত্যাশা করি। গত 2011 সালের কথা, মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে একটা রিট দায়ের করেছিলেন মুনতাসির মামুন, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্টে। এই বিচারপতি মুফতি ফজলুল হক আমিনীকে ব্যক্তিগত শুনানির জন্য আদালতে ডাকলেন। যেহেতু তিনি আমাদের 4 দলীয় জোটভুক্ত ছিলেন, আমরা যারা আইনজীবীরা ছিলাম, আইনজীবী ফোরামের, আমরা সেই দিন ওনার সাথে এই মানিক সাহেবের কোর্টে গিয়েছিলাম। তিনি মুফতি ফজলুল হক আমিনের কোনো বক্তব্য শুনলেন না, বক্তব্য শুনলেন স্বৈরাচারের দোসর মতিন খসরুর কথা। এরপরে তিনি রায় দেওয়া শুরু করলেন। রায় দেওয়ার প্রারম্ভে আমরা লক্ষ্য করলাম আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তিনি রায় লেখা শুরু করলেন। আমাদের নেত্রী দেশপ্রেম নিয়ে তিনি প্রশ্ন তুলে তিনি রায় দেওয়া শুরু করলেন। আমরা যারা উপস্থিত ছিলাম প্রতিবাদ করলাম। প্রতিবাদের মুখে বেলা 12:30টার থেকে এই স্বৈরাচারের দোসর মানিক সাহেব আজলাস ত্যাগ করলেন, আবার 2টার সময় উঠলেন। ওঠার পরে তিনি আবারও একই কায়দায় রায় দেওয়া শুরু করলেন। আমরা প্রতিবাদ করলাম। আমাদের প্রতিবাদের মুখে সেই দিন কিন্তু মানিক সেই রায় দিতে পারে নাই। আমরা জেনেছি মানিক সাহেবের সেই একটাই উদ্দেশ্য ছিল, সেটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে একটা রিপিটেড কেস আছে, যে কেসের ভিতরে শেখ হাসিনাকে রং হেডেড লেডি বলা হয়েছে। তারই একটা কাউন্টার জাজমেন্ট সৃষ্টি করার জন্য এই কুখ্যাত বিচারপতি মানিক একটা উদ্যোগ নিয়েছিল। সেই দিন কিন্তু আইনজীবী ফোরামের নেতৃবৃন্দের সাহসিকতা ভূমিকার কারণে সেটা কিন্তু সে সম্ভব হয় নাই। পরের দিন আমরা আদালতে আসলাম। আদালতে এসে দেখি 14 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা 14 জন আইনজীবী আত্মসমর্পণ করলাম অ্যান্টিসেপ্টিক বেলের জন্য। হাইকোর্ট ডিভিশন সেই দিন 14 জন আইনজীবীকে কিন্তু বেল দেয় নাই। যারা আইনজীবীর মধ্যে আসামি ছিলেন অনেকেই এইখান থেকে বিভিন্নভাবে আদালত অঙ্গন ত্যাগ করেছেন, কিন্তু প্রতিমধ্যে সেই সময় সংসদ সদস্য ছিলেন অ্যাডভোকেট পাপিয়া। সিটিং সংসদ সদস্য থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছিল। আমাদের এই যে গাজী তৌহিদ, আজকে আইনজীবী ফোরামের সদস্য সচিব, তাকে গ্রেফতার করা হয়েছিল।
আমি কিন্তু পালাতে পারি নাই, কারণ গাজী কামরুল ইসলাম সজল আমাকে সতর্ক করে দিয়েছিলেন দুপুরবেলা যে আপনাকে কিন্তু গোয়েন্দা সংস্থার লোকরা পাহারা দিচ্ছে, আপনি কিন্তু চাইলে পালাতে পারবেন না। আমি পালাইতে পারি নাই। আপনারা জানেন 2 দিন আমি সুপ্রিম কোর্টে 3 রাত্রি সভাপতির রুমে আটক ছিলাম। আমাকে গ্রেফতার করার জন্য সুপ্রিম কোর্ট পুলিশ ঘিরে রেখেছিল, সেটা আপনারা জানেন অনেকেই। আর আমাকে গ্রেফতার করতে না পেরে সেই সময় মমতাজউদ্দিন আহমেদ, আমরা সংক্ষেপে বলতাম এমইউ আহমেদ, তিনি বগুড়ার মানুষ, সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করে ডেড বডি স্কয়ার হাসপাতালে শোয়া রাখা হয়েছিল। আমরা সেই দিন সেই লাশ নিয়েও রাজপথে মিছিল করেছিলাম। সেই লাশ নিয়ে আমরা মমতাজউদ্দিনের লাশ নিয়ে চিফ জাস্টিসের দরজায় গিয়ে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। কিন্তু আমরা আইনজীবীরা কিন্তু থেমে যাই নাই। আইনজীবীরা কিন্তু আমরা সাহসিকতাপূর্ণ ভূমিকা শেষ দিন পর্যন্ত রেখেছি। যে রকম মার্চ ফর ডেমোক্রেসির দিনও আমরা ছাত্রদেরকে এই গ্রেফতার অবস্থা থেকে মুক্ত করার জন্য এবং ছাত্রদের সাথে আমরা আইনজীবীরা গিয়ে আন্দোলনকে শক্তিশালী করার জন্য আমরা যেভাবে ভূমিকা রেখেছিলাম, এইরকম বহু ইতিহাস, বহু ঘটনা রয়েছে। সময়ের অভাবে সব কথা আসলে বলা সম্ভব না। আমি যতটুকু বলেছি এর অনেক কথা আরো বলার মতো আছে। তবে আমি গাজী তৌহিদের কণ্ঠের স্বরে কণ্ঠ মিলিয়ে বলবো, মাননীয় মহাসচিব এখানে উপস্থিত আছেন, আমরা কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামে সর্বত্রই ভূমিকা রেখেছি। এখানে আইনজীবীদের মধ্যে যোগ্য ব্যক্তিরা যারা আছে তাদেরকে দেখে দেখে ভবিষ্যৎ পার্লামেন্ট ইলেকশনে যদি মূল্যায়ন করেন, আমরা অবশ্যই এই দাবি রাখি এবং এটা অবশ্যই আপনি মূল্যায়ন করবেন এবং আমাদের দলের ভাইস ফোরামের কাছে এটা আশা করি আপনি বলবেন। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি বক্তৃতার শেষে যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। প্রত্যাশা করছি, দোয়া করছি আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও বাংলাদেশের নেতৃত্ব দেবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বীরের বেশে আবারও বাংলাদেশে ফেরত আসবেন এবং মাটিতে উপস্থিত থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে